অনুষ্ঠান অবশ্যই এটা থাকবে। তো আমাদের উজান নদী কাজ হচ্ছে, আমরা ম্যাজিক্যাল এডুকেশনের দিকটা দেখছি। আজকালকার ছেলেরা কেউ রাগ করবেন না, মাস্টারমশাইরাও রাগ করবেন না আমার উপর, ক্লাস করতে চাই না। অ্যাটলিস্ট এই স্কুলের কথা আমি বলতে পারবো না, টিউশনি ক্লাসে যাচ্ছে, টিউশনি ক্লাসে কিছু মাস্টারমশাই সবাই নাই, মুসলিমেও টিউশনি করান, কিছু বেকার ছেলে প্রচুর পরিমাণে টিউশনি করে, সেখানে 40টা স্টুডেন্ট। এই স্টুডেন্টগুলো 2, 3, 4টে করে মাস্টারমশাই লাগে, বাবার পয়সাগুলো দিয়ে যাচ্ছে, ক্লাসে ক্লাস করছে না। কারণ ব্যর্থতাটা কার? শিক্ষকদের না বাবা মার না স্টুডেন্টদের? আমি প্রথম দায়িত্ব করবো স্টুডেন্টদের। আমিও সে একজন স্টুডেন্ট ছিলাম, আমার এত টিউশন ছিল না, ক্লাসে কিন্তু ফার্স্ট বয়ই হতাম, টিউশন ছিল না। তোমরা ঘরে পড়ো না, যে মাস্টারমশাই এত সুন্দর করে পড়ে ক্লাসে, তোমরা সেখানে থাকো না, তোমরা দল বেঁধে সকাল সন্ধ্যা চললে টিউশনই পড়াবে, টিউশনই পড়বে, বাবা মার টাকা যায়, এটা আলাদা চ্যাপ্টার, এলো মনে এলো তাই। তো টিউশনই কমাও, ঘরে টাইম দাও বেশি। যারা ভালো রেজাল্ট করতে চাও, যে 4 ঘন্টা পড়ার অভ্যাস 6 ঘন্টা করো, যা 6 ঘন্টা পড়ার অভ্যাস আছে 8 ঘন্টা করো, 8 ঘন্টা পড়া যার অভ্যাস আছে তার 12 ঘন্টা নিয়ে যাও, 16 ঘন্টা নিয়ে যাও। তোমার রেজাল্টকে আটকায় কোনো টিউশনই লাগবে না। শুধু ক্লাসে এসে মাস্টারমশাইকে বলো, স্যার স্যার কি পড়ে পড়া, মাঝখানে ইন্টারাপ্ট করে দাও। যে কোনো মাস্টারমশাই চায় স্টুডেন্ট কোশ্চেন করুক, কোশ্চেন করুক, ইন্টারাকশন যত বাড়ে পড়া তত ভালো হয়। তুমি তোমার কোশ্চেনটা ছুড়ে দাও, এটা আমি বুঝি না, আপনি আবার বোঝান। আমার বিশ্বাস কোনো মাস্টারমশাই রেগে যান না। এটা করলে তো আমাদের রেজাল্ট ভালো হবে। তো এতগুলো টাকা আমরা কেন নষ্ট করব? এই টোটাল ব্যাপারটা কিন্তু আমার রিলেটেড, ইন্টিমেটলি রিলেটেড চিকিৎসা শাস্ত্রের সঙ্গে। আমার সঞ্চয় দরকার, আমার একদিন না একদিন রোগ হবে, স্বাস্থ্য সচেতন হব, কম পয়সা আমি চিকিৎসা করব, নাহলে পয়সা খরচ করব না, আমি একটা কিছু করব। তোমরা নেক্সট জেনারেশন, তোমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে, দেশের জন্য তোমাদের দাঁড়াতে হবে। স্বাস্থ্য সম্পদ বলে, সম্পদটা ঠিক রাখো তো দেশের উন্নতি হবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে দেশের কি করে উন্নতি হয়? তুমি যদি সুস্থ থাকো, তুমি 10টা লোকের দায়ভার গ্রহণ করতে পারবে। তুমি যদি অসুস্থ হও, তুমি 10টা লোকের যে অর্থ সেটা নষ্ট করবে। এই হচ্ছে ব্যাপারটা। তো উজান ভূমি যেটা করে, আমরা কিন্তু একটা শিক্ষার দিকে নজর দিয়েছি। আমরা একটা অফলাইন ক্লাস টিউশন আমরা করাচ্ছিলাম গত বছর পর্যন্ত। যারা হতদরিদ্র, যারা টিউশনই পড়তে পারে না, আমরা মাত্র 500 টাকায় আমরা সব সাবজেক্ট পড়ানো শুরু করেছিলাম। কিন্তু আমরা কিছুটা ব্যর্থ হয়েছি। আমরা দেখলাম যে ওই 500 টাকা যে 6 জন টিচার আমাদের পড়াচ্ছে, ওদের ওটা খুশি নয়। এবং ওদের বলে তাদের মধ্যে যারা অরফানেজ, অর্থাৎ বাবা নেই, মা নেই, হতদরিদ্র ঠাকুমার বাড়িতে, তাদের জন্য কিন্তু ফুল ফ্রি। এটা আমাদের মাথায় চলে। কিছুটা আমরা অতটা জায়গায় পৌঁছতে পারিনি। আরেকটা জায়গায় সেকেন্ড হচ্ছে আমাদের এইটা উদ্দেশ্য হেলথ নিয়ে একটু টপিকসটা শুধু জাস্ট ঢুকছি। তো আমাদের উদ্দেশ্য, আপনাদের এখানে কোনো স্টুডেন্ট মেধাবী অথচ তার বাবা মা পড়াতে পারে না, বা ছেলেটা পড়তে চায়, আর্থিক সহায়তা পায় না, আমাদের কাছে খবরটা পৌঁছে দিতে হবে। আমরা চেষ্টা করব, সবসময় তার জন্য আমরা থাকবো, কিন্তু তাকে স্টুডিয়াস হতেই হবে, একটা জায়গায় পৌঁছাবে। সেকেন্ড অল্টারনেটিভ রাস্তাটা আমরা যে খোঁজার চেষ্টা করছি, হ্যাঁ, যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কাউন্সেলিং করছি। সরকারি চাকরি ভুলে যেতে হবে। বিশ্ব বাণিজ্য একাকার হয়েছে, গ্লোবালাইজেশন হয়ে গেছে, প্রাইভেট সেক্টর ঢুকবে, এটা আটকানো যাবে না। যা চাকরি হবে প্রাইভেট। তো প্রাইভেটের চাকরি স্যালারিটা কিরকম? খুবই সামান্য। তো সামান্য হলেও তো আমাকে যদি পাই, প্রাইভেট চাকরিতে কি হয়, তোমার কোয়ালিটি দেখে তোমাকে চাকরি দেবে এবং তোমার মেন্টালি চেঞ্জ হবে, কারণ তুমি শহরে থাকো। তো অল্টারনেটিভ কি আছে? তুমি সরকারি চাকরি না পেলে বেসরকারি পাবে। কিছু কোর্স আছে, এখন টেকনিক্যাল যুগের যুগ, ইতিহাস ভূগোল পড়ে বিএ বিএসসি এমএসসি করে 10% স্টুডেন্টের লাভ হবে, তারা চাকরি পাবে, বাকিরা কি করবে? আমার কথা যে ইট ভাটায় কাজ করে চলবে না। প্রয়োজনে তুমি যদি আর পড়তে না পারো, তোমার মেধা যদি অতটা না থাকে, তোমার বাবা যদি না পড়ে, তাহলে তোমরা রেস্টুরেন্টে কাজ করবে, হোটেলে কাজ করবে, একটা দোকানে কাজ করবে। তাহলে তুমি ওই যে রেস্টুরেন্টে পকোড়া
এই যে নানান খাবার বানানো শিখলে তুমি একদিন বিজনেস করতে পারবে। যে যে বিজনেসের সঙ্গে তুমি জড়িত হলে তুমি সেই বিজনেসটা করতে পারবে। বাট লেবার হলে তো লেবারই হবে। আমি যদি লেবারে ইট ভাটাতাম, আমার ছেলেকে তো ইট ভাটাই ঢোকাই, কারণ 13 বছর 14 বছর বয়স হলে আমার মনে হচ্ছে আমার ছেলেকে ইট ভাটায় নিয়ে যে ডাবল ইনকাম হবে। আর সেই ছেলে কিছুদিন পরে বিয়ে করে আলাদা হয়ে গেল, তার কারণ তার তুলোই না। তো এইগুলো কিন্তু আমরা এই ভাবনাগুলো ঢোকাচ্ছি। থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের উজানবনি ফাউন্ডেশনের 3টা মোটো। চাইল্ড এডুকেশন, স্পেশালি ফিমেল চাইল্ড। কোনো বাবা মা 21 বছর নাহলে মেয়েকে বিয়ে দেবে না। এখন কিন্তু আমি আবার একটা কথা জানিয়ে দিই, 18 বছরের আগে কোনো মেয়ে যদি সন্তান সম্ভাবনা হয়ে হাসপাতালে ভর্তি হয়, তার ডেলিভারি হয়, তার বাবা এবং স্বামী 3 দিন হলো জেল হবে। এটা হয় এবং সরকারিভাবে ডাক্তাররা সেই দিনে জানিয়ে দিচ্ছে। এটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আগে প্রত্যেকটা ফিমেল চাইল্ড, প্রত্যেকটা মেয়েকে শিক্ষিত হতে হবে। কি হবে না হবে পরে দেখা যাবে। শিক্ষা আনে চেতনা, এই চেতনাটা আমাদের আগে ভীষণ দরকার। সমাজ ভেঙে যাচ্ছে, আমাদের সোশ্যাল এডুকেশন নেই, বাবা মাকে শ্রদ্ধা করি না, ভাই খেতে পায় না, ভাইয়ের ছেলে জামা কাপড় নেই, আমার ছেলে 4টা জামা কাপড় কিনছি। এই সোশ্যাল এডুকেশন অভাব, চেতনার অভাব বলে এটা আমাদের মধ্যে আছে। থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন জায়গায় ক্যাম্প করি, ফ্রি ট্রিটমেন্ট যত সম্ভব কিছু কিছু জায়গায় করি। তো এই পয়েন্ট থেকে আমি এবার ব্যাক করছি পুরোনো পয়েন্টে। এটা শুধু আমাদের পরিচয়টুকু দিলাম। তো যাদের এরকম হবে, প্রেশার হবে, ডাক্তারবাবু যদি বলে ওষুধ খেতে হবে, ওষুধটা চালিয়ে যেতে হবে। সুগার হলে সুগারে চালিয়ে যেতে হবে, ওনার কথা মতো চলতে হবে। কোলেস্ট্রল কন্ট্রোল করতে, এইটা 3টা হচ্ছে শত্রু। প্রেশার, কোলেস্ট্রল, সুগার মহাশত্রু বডি। যা বললাম 56% মানুষ স্ট্রোক হবে, কেউ বাঁচবে কেউ বাঁচবে না, হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে থাকবে। ঘরে ঘরে অনেক পাড়ায় খুঁজলে পাবেন যে ওই চলছে। এটা যেন না হয় তার জন্য অনেক বলার আছে। ছোট করে বললাম, তোমরা খেলাধুলা বন্ধ করবে না। মাস্টারমশাইদের অনুরোধ করব, এই স্কুল থেকে একটা আমাদের জন্য উজানভূমির একটা স্পিচ যায়। প্রত্যেকটা স্কুলে সপ্তাহে 1 দিন করে খেলাধুলা থাকুক, ফুটবল হোক, কবাডি হোক, যে পুরনো খেলাগুলো ছিল। স্বাস্থ্য অবশ্যই এগুলো করলে, অর্থাৎ তোমার একটা বলা হয় তুমি সারাদিন যা করো করো, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা, একটু স্বাস্থ্য ওরা মানে এক্সারসাইজটা হয়েই যায়। বাকি চিকিৎসকের পরামর্শ নিয়ম মানলে ওরা সুস্থই থাকবে। যার আয়ু যদি 100 বছর, সে 100 বছরই বাঁচবে। যে ছেলেটা 20 বছরে প্রেশার ওষুধ শুরু করলো, সে চালা কোনো একদিন ডাক্তারবাবু বলবে তুমি আপাতত বন্ধ রাখো, মাসে মাসে চেক আপ করো, সে কিন্তু 80 বছরই বাঁচবে। আদারওয়াইজ ইয়ং স্ট্রোক, যুবক বয়সে অল্প বয়সে স্ট্রোক বাড়ছে, সংখ্যা ক্রমশ বাড়ছে। ওই খাদ্যাভ্যাস বললাম, ফাস্টফুড, সাইকেল না চালানো, না হাঁটা, এই জিনিসগুলো আমাদের কনস্ট্যান্ট মাথায় রাখতে হবে। এই বার্তা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। পরবর্তী প্রোগ্রাম যেহেতু আছে, হেলথের কথা বলার অ্যাকচুয়ালি শেষ নেই। তবে আমার এই কথাটা অনেকের ভালো না লাগলে একটু বাড়ি থেকে ভাবেন, বাবা মারা যেন কষ্ট না পায়, ঠিকমতো চিকিৎসকের কাছে যাবেন এবং কথা মতো চলবেন। দেখবেন বাবা মৃত্যুর আগে কষ্ট দেবে না, অনেকগুলো পয়সা বাঁচিয়ে দিয়ে যাবে। এটা এই জেনারেশন যারা তোমরা উঠছো, তোমাদের দায়, আমাদের প্রত্যেকেরই দায়। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ ডক্টর শান্ত বরুণ মহাশয়কে অত্যাধিক মূল্যবান ও সময়যোগী বক্তব্য রেখেছেন। সত্যি আমরা সাইকেল প্রায় চালাই না, বাড়িতে সাইকেল পড়ে আছে, মোটর সাইকেল চালাচ্ছি, বাড়ি থেকে হাজরাটি আসে 1 কিলোমিটার রাস্তা, মোটর সাইকেলটাই ধরি, আর সাইকেলটা নষ্ট হয়ে পড়ে আছে, হাঁটার গল্পই নেই। সত্যি এই জন্য সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের হাজরাতে একটা 26 বছরের ছেলের ব্রেন স্ট্রোকে মারা গেছে, যেগুলি আমরা কখনো কল্পনাই করতে পারিনি। ডাক্তারও জবাবতেই বলেছেন এগুলি আপনারা পালন করবেন, হাঁটবেন। হাল চাষটা উঠে গেছে ডক্টর, জানেন গ্রামে গঞ্জে হাঁটার যে একটা হাল ছিল, হাল তো এখন নেই। প্রত্যেক বাড়িতে ট্রাক্টর চলে এসেছে, ট্রাক্টরের জন্য হাল হচ্ছে না। হাল
ফলে মিনিমাম একটা লোক 1 বিঘা জমি চাষ করলে মোটামুটি 5 কিলোমিটার মতো হাঁটা হয়ে যায়। এগুলি ফ্যাক্ট। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আরেকদিন আপনাকে ইনভাইট করব, আপনি আমাদের অ্যাডভাইস করবেন, আমরা সেই অ্যাডভাইস করতে চলব। ধন্যবাদ স্যার। এখন আমাদের প্রাক্তনীদের পুনর্মিলন